হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিওতে কথা বলবো অবশ্য করি দেবলীনাকে নিয়ে, যেমন টাইটেল এবং থাম্বনেলে দেখেছেন। দেবলীনা আমরা জানি, জাস্ট মানে কয়েক সপ্তাহ আগে দেবলীনা একটা পদক্ষেপ নিয়েছিল। সেই পদক্ষেপটা কিন্তু খুব একটা সহজ পদক্ষেপ ছিল না, এবং তার পরবর্তীকালে যখন দেবলীনা এখন যেমন নর্মাল লাইফস্টাইল সে লিড করছে, সে বিভিন্ন বুটিক উদ্বোধন করছে বা বুটিকে যাচ্ছে, কখনো কোনো ক্যাফে উদ্বোধন করছে, বিভিন্ন জায়গায় প্রতিদিনও শো থাকছে, এবং মোটামুটিভাবে বলা যায় দেবলীনা কিন্তু একটা নর্মাল জীবনযাপনে কিন্তু চলে এসেছে। সেই যে ধাঁচে যেরকম সে আগে জীবনযাপন লিড করতো, যাপন করতো আর কি জীবনটাকে, ঠিক সেরকমই কিন্তু এখনও সে সেটাই কিন্তু করছে। কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। এখন কিন্তু মানুষজন প্রশ্ন তুলতে শুরু করেছেন বিভিন্নভাবে। তার ওই যেটা বলা হয়েছিল যে ৭৮টা ঔষধ, আরও অনেক কিছু নিয়ে কিন্তু মানুষজন এখন প্রশ্ন তুলছেন, এবং দেবলীনা কিন্তু সেই প্রশ্নের মানে বলা যেতে পারে প্রশ্নে জর্জরিত হয়ে গেছেন। দেবলীনা বেশ কিছু কথা বলেছেন, আমি অবশ্যই আমার এই কথাগুলি বলার পর সেইটা শোনাবো আপনাদের, এবং সেটা শুনিয়ে আমি আমার কিছু কথা অবশ্যই বলবো যে আমি কি ফিল করছি দেবলীনার পুরো এই ঘটনাটা যেটা দেখলাম। এবার একটা কথা বলি যে আমি জ্ঞানত কারুর কখনো কোনো ক্ষতি করিনি, কাউকে হার্ট করি না। যতটা পারি, যতক্ষণ পারি চেপে যাই, যখন পারি না তখন লিমিটের বাইরে গিয়ে আউটবাস্ট হয়। এটা আমার সবসময় তাই হয়। যতক্ষণ পারি চেপে যাই, তারপর যখন হয় না বাস্ট করে যাই, এটা হয় ব্যাপার। তো তা বলে লাস্ট কদিন ধরে দেখছি বেশ কিছু মানে মানুষ আছে ওই ৭৮ যে বিষয়টা ছিল ওটা নিয়ে অনেক রকমের কথা বলছো, যে কোথা থেকে পেলে, কি পেলে, তারপরে এক্সপায়ার ছিল কিনা, তুমি কি করে এরপরে কি করে দাঁড়িয়ে গেলে। আমি এরপরে সাথে সাথে দাঁড়াইনি, আমার 15 দিনের গ্যাপ ছিল, সেটা একটু কাউন্ট করে নিও। 2 দিন 2.5 দিন আমি আইসিইউতে ছিলাম, তখন আমার কোনো হুঁশই ছিল না। তারপরে আমাকে পিজিতে আনা হয়। পিজিতেও যখন ছিলাম প্রথম 3-4 দিন, আমাকে পিজিতে কীভাবে এনেছে আমার কিছু মনে নেই। প্রথম 3-4 দিন, 5 দিন আমার মনে নেই যে কে গেছে, কি করেছে। সবাই বলছে যে আমি কারোর সাথে কথাই বলিনি, কারণ আমার মনেই পড়ছে না। সবাই বলছে আমি গেছিলাম, আমার মনে নেই। 15 দিনের মাথায় কি আমার ইভেন এখনও আমার ব্রিদিং প্রবলেম হচ্ছে। আমার মানে ডাক্তার আমাকে লিভার কিডনির জন্য মেডিসিন দিয়েছে, সেটা চলছে, আমার মেডিকেশন চলছে। আমার ব্রিদিং প্রবলেমের জন্য, মানে যেহেতু একটা সাইড এফেক্ট থাকে, সেটার জন্য ব্রিদিং প্রবলেম হচ্ছে, যার জন্য বেশ কিছু শোতে আমার প্রবলেমও হচ্ছে। কিন্তু আমার ডক্টর বলেছে যেটা হচ্ছে আমার কাজ, মানে আমার গান বাজনা, আমাকে তার মধ্যে থাকতে। আমার সাইকিয়াট্রিস্ট বলো বা আমার নর্মাল যে ডক্টর যিনি মেডিসিনের ছিলেন তিনি, সবাই বলেছে গান বাজনার মধ্যে থাকতে। যার জন্য সত্যজিৎ দা 15 তারিখ থেকে আমার শো শুরু করেছে। কষ্ট হচ্ছে আমার, আমি একটু 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 বেশি কথা বলে ফেললে আমি হাঁপিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমার স্টেজেও গান গাইতে গাইতে তাই হচ্ছে। জাস্ট মানে যখন এরকম হয় আমি কিছুক্ষণের জন্য ব্রেক নিই বা দাঁড়িয়ে যাই, এটা হয়, জল খাই। কিন্তু আমি গান বাজনার মধ্যে থাকলে আমার একটু কিছুক্ষণের জন্য মাথাটা কনভার্ট থাকছে, তো আমি কাজ করছি। এবার যাদের এই ৭৮ বিষয়টা নিয়ে এত প্রবলেম, আমি একটা ছোট্ট কথা বলতে চাই। হসপিটালে অনেক আননোন মানুষ দেখা করতে এসেছিলো যেদিন আমাকে ছেড়েছে, তার আগের দিন সকালে অনেকে দেখা করতে এসেছে। তার মধ্যে অনেকে এসে বলছে ৭৮টা কাউন্টটা অনেকের ক্ষেত্রে 120, 130ও ছিল, কিন্তু তারাও এখনো বেঁচে আছে। ইভেন আমার থেকে বয়সে অনেক বড় মানুষরাও ওই 120, 130, 150 এসবও করেছে, তারাও বেঁচে রয়েছে, ঠিক টাইম মতো ট্রিটমেন্টটা পেয়েছে। এটার জন্য যেটা আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আর মানুষ যখন মনে করে যে লাইক মানে ব্যাস এবার শেষ, আর হবে না, শেষ হয়ে যাব, কিন্তু ওই শেষ হয়ে যাওয়ার আগেও না মনে হয় যে ঠিক আছে, যদি আর একটা সুযোগ পেতাম, বা যদি এটা সবার মধ্যে কাজ করে। এটা মানে যারা অতিরিক্ত জানো তারা বুঝবে না। যারা অনেকে তোমাকে মেসেজও করছে যে তোমার সেম সিচুয়েশন আমি ফেস করে এসেছি, বা আমি ওই সেম কাজ করেছিলাম, এই সেই, তো তারা আমার কথা বুঝতে পারবে। বাট যারা বেশি জানো বা সবকিছুতে মেয়েদেরই গন্ধ খোঁজো, মেয়েদেরই দোষ খোঁজো, তারা বুঝতে পারবে না। তা ফিলিংসটা তাদের বোঝার ক্ষমতা নেই, তাদেরকে বলছিও না। তো তোমার যদি আমার মানে যাদের আমাকে নিয়ে এত প্রবলেম, যদি ভালো না লাগে আমাকে দেখো না, আমাকে শুনো না, কিচ্ছু করো না, কোনো সমস্যা নেই। কিন্তু ওই ৭৮টা নিয়ে কেন আমি এতদিন ধরে বলেছি, ভগবান না করুক তোমাদের সাথেও যেন সেম সিচুয়েশন তোমরা ফেস করো, সেম কাজটা তোমরাও করো। আমি এতদিন বলেছি, এবার আমি বলতে বাধ্য হবো, কারণ বিশ্বাস করো আমি মন থেকে কখনো কারোর ক্ষতি চাই না, করি না, কোনো দিন করিনি। আমি প্রচণ্ড ঠাকুর ভালোবাসি, প্রচণ্ড ঠাকুর ভক্ত, আমি সারাক্ষণ আমি ঠাকুর ভাকুর নিয়েই থাকি। তো সেখানে দাঁড়িয়ে একটা কথা বলবো, যাদের এত প্রবলেম, যারা এত কথা বলছো, ভগবান করুক একবার তোমরা হলে লাইফে সেটা ফিল করো যেটা আমি ফিল করেছি। যাতে সেই ৭৮-এর কথাটা যখন তোমরা বলছিলে, তোমাদের আবার রিপিট আসে, তোমার মনে পড়ে যে তোমরা কাউকে এটা নিয়ে খুঁচিয়েছো, যে মানুষটা মেন্টালি দাঁড়ানোর, শক্ত হওয়ার চেষ্টা করছে, তোমরা কন্টিনিউ তাকে খুঁচিয়ে যাচ্ছ।
তো এইটা যাতে তোমরাও একবার ভাবো। এনিওয়েজ, আমি অনেকদিন আমি ভিডিও করছি না, ব্লগ করছি না, আর এখন গান বাজনা নিয়ে একটু টাইমটা দিতে চাইছি, তাই জন্য ব্লগ টক করছি না। তো করবো, মাঝে মধ্যে করবো, অনেকেই বলছে করবো। আপনারা সকলে শুনলেন এই ভিডিওর অংশটি, এটি দেবলীনা তার ব্লগে পোস্ট করেছে। হ্যাঁ, ভিডিওটি যেটুকু অংশ বলেছে কথা, মানে বোঝাই যাচ্ছে ও খুব জর্জরিত, যে মানুষজন ওকে বিভিন্ন প্রশ্ন করছেন, যেহেতু ও ব্লগিং করে ফেসবুকে, তো সেখানে মানুষ প্রশ্ন করছে যে তুমি 78টা ঘুমের ওষুধ খেয়ে কী করে এরকম নর্মাল লাইফস্টাইল লিড করছো, এত কিছু করছো, কি করে করছো। এখন সত্যি কথা কি, সমস্ত দোষটা কি অডিয়েন্সের, সমস্ত দোষ কি দর্শকদের? তারা যেটা দেখেছে তারা সেটাই বলছে। দেখো, প্রথম কথা হচ্ছে 78টা ওষুধ কি 150টা ওষুধ কি তারও কম কি তারও বেশি, প্রশ্নটা কিন্তু সংখ্যা নিয়ে নয়। প্রশ্নটা হচ্ছে এরকম একটা পদক্ষেপ যখন সোশ্যাল মিডিয়াতে এসেছে, মানুষ কিন্তু এখন খুব সামান্য বিষয়গুলো নিয়ে এত ট্রোল করে, মানে বাচ্চাদেরও ছাড়ে না, ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়েও, সে সেলিব্রিটির বাচ্চা হতে পারে বা যে কোনো জিনিস। কিছুদিন আগে আপনাদের প্রত্যেকেরই মনে আছে নিশ্চয়ই, একটা ওই ছোট বাচ্চা, নর্মাল সে একজন বাচ্চা, তো সে বোধহয় কোনো দোকানে গেছিলো কিছু লজেন্স কিনতে বা কিছু একটা চিপস কিনতে, এবং সে দোকানদারকে বোধহয় ছিল না, তো সেইটাকে মানে টাকা পয়সা না দিয়ে সেই চিপসটাকে নিয়ে চলে আসছিল, এরকম একটা ঘটনা ঘটেছিল। তো সেখানে তাকে সেই দোকানদার ভীষণ অপমান করেছিল এবং সেটা পুরো সোশ্যাল মিডিয়ায় এসেছিল, এবং তারপর সেই ছেলেটি একটা চরম পদক্ষেপ বেছে নিয়েছিল। প্রশ্নটা হচ্ছে, এই যে ধরুন ঘটনাগুলো ঘটে, এগুলো তো খুব মানে নর্মাল ঘটনা, এগুলো আমাদের মানে এই যে আমি ছেলেটির কথা বলছি, কিন্তু সোশ্যাল মিডিয়াটা এমন একটা ব্যাপার হয়ে গেছে না, ট্রোলিংয়ের একটা পুরো অন্যরকম সিস্টেম হয়ে গেছে, মানে সব কিছু ট্রোল করলেই যেন হয়ে যাচ্ছে, মানে মানুষজন সব কিছু ট্রোল করতে ব্যস্ত, মানুষজন সবসময় একটা মানে কিছু একটা পাচ্ছে সেটা নিয়ে আলোচনা করছে, এই জিনিসটা এখন প্রচণ্ড চলে এসছে, এবং বলা যেতে পারে এটাই একটা এন্টারটেনমেন্ট হয়ে গেছে। এখন কিন্তু মানুষজন দেখবেন ওই স্টার জলসা সিরিয়াল বলুন বা টিভি, এগুলোতে মানুষজন খুব একটা আর ইন্টারেস্ট পায় না যতটা এই ধরনের জিনিসপত্রে ইন্টারেস্ট পায়। এটা হয়তো খুব সত্যি কথা, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে এই ধরনের জিনিস একটা কেউ তার জীবনকে শেষ করছে একটা সোশ্যাল মিডিয়াতে লাইভ করে, এবং তার পরবর্তীকালে সেটা কয়েকটা দিন আমরা দেখছি, তারপরে আমরা দেখছি যে আবার সে নর্মাল লাইফস্টাইল লিড করছে, তো মানুষজন তো সেগুলো বলবেই, তাই না? আজকে দেবলীনা বলছে যে তোমরা যার ভালো লাগবে না তোমরা দেখো না, এরকমভাবে বলছে। ঠিক আছে, অবশ্যই যার ভালো লাগবে না সে দেখবে না, কিন্তু মানুষজনের কাছে তো এই জিনিসটাকে নিয়ে প্রচুর প্রশ্ন আছে, প্রচুর কৌতূহল আছে। প্রশ্নর থেকেও বড় কথা কৌতূহল। এখন মানুষ প্রত্যেকেই জানতে চাইছে, দেখবে কোথায় দেখলাম ফেসবুকে একটা খুব দেখছি যে ওর দেবলীনা এবং প্রবাহর ডিভোর্স এরকম একটা কিছু আসছে। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে মানুষজন এখন জানতে চাইছে যে বর্তমানে দেবলীনার সঙ্গে প্রবাহের কি সম্পর্ক, কারণ দেবলীনা তো মোটামুটিভাবে তার জীবনের এই যে ঘটনাটা, যেটা সে হয়তো এতদিন সহ্য করেছে, সেইটাকে সে সামনে এনেছে, এবং সামনে এসেছে ঠিক এইভাবে এসেছে, এবং তারপর কিন্তু মানুষজন মানে নর্মাল ধরো ও হয়ে গেছে সব কিছু, কিন্তু মানুষজন তো নর্মাল হতে পারছেন না, ভিউয়ার্সরা, তাদের মনে তো হাজারো প্রশ্ন যে এখন প্রবাহ কোথায়, বা দেবলীনা কি তার শ্বশুরবাড়িতে গেছে, এমন যেমন মাঝখানে দেখছিলাম যে দেবলীনা একটা বুটিকের বোধহয় একটা প্রমোশন করতে যাচ্ছে, তো সেটা যাওয়ার আগে সে বলছে আমার কাছে তো সেরকম কোনো জামা কাপড় নেই, আমার কাছে সব আমি ওখানে রেখে এসেছি, মানে প্রবাহ যে ফ্ল্যাটটা ওখানে রেখে এসেছে, তো আমার কাছে তো সেরকম কোনো জামা কাপড় নেই, তো আমি সেই জন্য এই বুটিকে, তারপরে দেখলাম সেটা একটা বুটিকের একটা মানে একটা প্রমোশন হচ্ছে। তার মানে দেখো, তুমি বুটিকের একটা প্রমোশন করতে গেছো, তো সেখানে তোমার তো এই কথাগুলো বলার কি কোনো যুক্তি ছিল? কিন্তু মানুষজন তো সেই, তুমি যদি মানুষজনকে ক্লু দিয়ে দাও তাহলে তো মানুষজন সেগুলো নিয়ে প্রশ্ন করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আর এই যে টোটাল ঘটনাটা ঘটেছে, এটাকে সোশ্যাল মিডিয়াতে আনা কোনোভাবেই উচিত হয়নি, সেটা দেবলীনারও উচিত হয়নি, দেবলীনার বন্ধুরও উচিত হয়নি, কারোর উচিত হয়নি, কারণ তোমরা হচ্ছে ভাই একজন সেলিব্রিটি মানুষ, এবং তোমাদের এই ধরনের জিনিসপত্র, তোমাদের অশান্তি, প্রত্যেকটা মানুষের সংসারেই তো অশান্তি হয়, কারুর কম কারুর বেশি। এবার এইগুলো তো সোশ্যাল মিডিয়ায় এনে মানুষকে মানে মুখরোচক, তুমি যদি একটা লাড্ডু দিয়ে দাও তারা তো লাড্ডুটা খাবেই না, সেটাই হচ্ছে মেন কথা। এখন বর্তমানে কিন্তু প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ভিউয়ার্স মনে হয় এটাই জানতে চায় যে প্রবাহ সঙ্গে দেবলীনার মানে ভবিষ্যৎটা কী, কারণ
দেবলীনা দেখো অনেকে দেখছে এত বলছে এত কিছুর পরও তুমি সিঁদুর পরছো কেন, এরকম অনেক অনেক প্রশ্ন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় দেবলীনারও একবার জিনিসটাকে ক্লিয়ার করে বলা উচিত, বা যদি প্রবাহের সঙ্গে সব কিছু ঠিকঠাক হয়ে গিয়ে থাকে বা হয়তো পরবর্তীকালে ঠিক হবে, সেটা ওরা খুব ভালো করে জানে। তবে আমার মনে হয় এই ধরনের জিনিসপত্র যখন তোমরা সোশ্যাল মিডিয়ায় এনেছো, তার আগে তোমাদেরকে একটু ভাবা উচিত ছিল যে এর আউটপুটটা কী হতে পারে। আর তার থেকেও বড় কথা, দেবলীনা নিজে একজন মানে অর্থনৈতিক দিক থেকে সে যথেষ্ট স্বাচ্ছন্দ্য, সে নিজে রোজগার করছে, সে নিজে মানে তার তো কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকার কোনো দরকারই নেই, কোনো প্রয়োজনই নেই। এবং মানুষজনের সবথেকে যেটা বড় কোশ্চেন, যে তুমি এত কিছু কি করে সহ্য মানে কেন সহ্য করছিলে, যদি দেবলীনা যে জিনিসটা বলছে সেটা যদি সত্যি হয়ে থাকে, তুমি কি করে এতটা সহ্য করছিলে, তো তুমি কেন আগে বেরিয়ে আসোনি? কারণ দেবলীনারা যদি এই জিনিসটা সোশ্যাল মিডিয়ায় দেখায় যে এতটা মানে অর্থনৈতিক মানে সচ্ছলতা হওয়ার পরও সে নিজে এতটা অর্থনৈতিকভাবে স্ট্রং, সে নিজের পায়ে দাঁড়িয়ে আছে, তারপরও সে কোনো ডিসিশন নিতে পারেনি, তাহলে আমাদের সমাজে এমন বহু মেয়ে আছে তাদের সত্যি কথা বলতে কি দেবলীনার থেকেও মানে বলা উচিত নয়, হাজার হাজার তারা নির্যাতিতা হচ্ছে সংসারে, তারা প্রচুর মানে অন্যায় অপমান অনেক কিছু সে সহ্য করছে তারা, ঠিক আছে, এবং সেগুলো করছে, এবং হয়তো প্রতিনিয়ত এই যে দেবলীনার ঘটনাটা হয়তো সেও কোথাও না কোথাও থেকে বসে হয়তো দেখছে। এখন এই যে ধরো দেবলীনা, তুমি যেটা লাস্টে বললে যে আমরা চাই যে তুমি এটা একবার তোমরা ফিল করো, এই যে কথাটা হয়তো তুমি সেটা সেই উদ্দেশ্যে বলোনি, কিন্তু সত্যিই যদি কেউ ওই কাউন্টিংটা শুনে বা কেউ যদি কোনো রকমভাবে কোনো কিছু চেষ্টা করে, আমার মনে হয় সেটা তো কোথাও না কোথাও একটা সামাজিক দায়বদ্ধতাও থাকে, কারণ তোমাদের প্রত্যেকটা মানুষ দেখে, তোমাদের হাজার হাজার মানুষ দেখছে এবং তোমাদের থেকে ভালো কিছু শেখার তারা চেষ্টা করে, তোমাদের খারাপটা শেখার কিন্তু তারা চেষ্টা করে না, তোমাদের ভালোটুকু শেখার তারা চেষ্টা করে, সেটা যে কোনো জিনিস হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা এই জিনিসগুলো, তোমরা তো প্রত্যেকটা মানুষের কাছে একটা এক্সাম্পল, তা তোমরা যদি এই জিনিসগুলোকে সোশ্যাল মিডিয়ায় এইভাবে আনো তাহলে তো খুবই মুশকিল, তাই না? আর এটা তো সত্যি কথা, তোমরা প্রবাহ মিলে তোমরা যে সুন্দরভাবে তোমরা ব্লগিং করতে, তোমাদের দেখে কোনোদিনও মনে হয়নি যে তোমাদের মধ্যে সেই রকম কোনো মানে প্রবলেম আছে, তাই না? সেই রকম যদি কোনো প্রবলেম থাকতো, ধরো খুব একটা সমস্যা হয়েছে একদম পুরো ব্যাপার, হ্যাঁ তুমি মাঝখানে কিছুদিন ব্লগ দাওনি, সেটা আমরা প্রত্যেকেই দেখেছি, কিন্তু খুব যদি সমস্যা থাকতো, আমার মনে হয় প্রবাহ কিন্তু তোমার ব্লগে হেসে হেসে আসতে পারতো না, বা নর্মালভাবে আসতে পারতো না, সেও হয়তো তোমাকে কোঅপারেট করতো না, কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সেও কিন্তু তোমার ব্লগিংয়ে তোমাকে কোঅপারেট করেছে, সেটা তোমার হতে পারে কোনো প্রমোশনাল অ্যাড, হতে পারে অনেক কিছু, সেগুলোতে কিন্তু সেও তোমাকে সাথ দিয়েছে। কাজেই একটা জিনিস তো মানুষের প্রত্যেকের মনে সন্দেহ বলো বা কৌতূহল বলো, সেই জিনিসটা কিন্তু অবশ্যই আছে যে সত্যি জিনিসটা কি ঘটেছে। তারপরে দেখলাম আরও একটা পোস্ট খুব ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে যে মা এবং মেয়ের মুখে যে বিশ্বজয়ের হাসি, এটা দেখেই বোঝা যাচ্ছে যে তারা কি চেয়েছিল বা কতটা তারা অত্যাচারিতা ছিল, এরকম একটা হচ্ছে পোস্ট, এটা হয়তো তোমরাও দেখেছো অনেকে। তো একটা কথা হচ্ছে যে দেখো, তোমরা যখন বাইরে তোমাদের দেখে তো পুরো নর্মালি লাগছে, তোমাদের দেখে কেউ বলতেই পারবে না যে তোমাদের ভেতরে এত কিছু চলেছে বা এত কিছু হয়েছে, তাই না? বা এত কিছু একটা বিশাল ঘটনা তোমাদের মধ্যে দিয়ে ঘটে গেছে। তো কোথাও না কোথাও মানুষজন এই জিনিসগুলো সেই জন্যই হয়তো প্রশ্ন করছে বা জানতে চাইছে। এবং আর সবথেকে বড় কথা, একটা সাধারণ মানুষ, ধরো কেউ যদি এরকম একটা স্টেপ নিয়ে যদি হসপিটাল বা নার্সিংহোম বা কোথাও ভর্তি হতে যেত, তাকে কিন্তু অনেক রকম প্রশাসনিক যে রুলস আছে সেগুলো কিন্তু ফলো করতে হতো। আমি জানি না তোমাদের ক্ষেত্রে কতটা হয়েছে, তাকে কিন্তু হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হয়, অনেক কিছু হয়। তো এক্ষেত্রে তোমাদের ব্যাপারটা তো অনেকটা স্মুথলি হয়েছে, প্রত্যেকটা মানুষ কিন্তু একটুখানি কৌতূহল রয়ে গেছে যে আলটিমেটলি জিনিসটা কি ঘটলো, মানে কি যে ঘটলো, কি হয়ে গেল, তারপরে আবার সব নর্মাল হয়ে গেল, এইটাই মানুষজন বোধহয় নিতে পারছে না, এটাই হয়ে গেছে অসুবিধা। বাকি তো প্রত্যেকে আমার মনে হয় তোমাকে ভালোবাসে, তোমার গানকে বেশি ভালোবাসে, তোমার থেকে তোমার গানকে মানুষজন বেশি ভালোবাসে। অবশ্যই তুমি জীবনে অনেক উন্নতি করো, অনেক ভালো থাকো, কিন্তু তার সাথে সাথে এই যে জিনিসগুলো, এই যে এক্সাম্পলগুলো সামনে চলে এলো না, মানে এর জন্য আমার মনে হয় এটার কোনো প্রয়োজন ছিল না। কারণ তোমাদের মতো সত্যি কথা, তোমরা এমনিতেই তো পপুলার, তোমরা এত সুন্দর গান গাও, এত তোমার পপুলারিটি, তো সেখানে এই ধরনের জিনিসের জন্য পপুলারিটি প্রত্যেকটা মানুষজনই এখন হয়তো তোমাদেরও যারা সহ কলিগ রয়েছে তারাও হয়তো এগুলো নিয়ে আলোচনা করছে, বা অনেকে তো দেখলাম বিবৃতিও দিয়েছে, অনেক রকম কথাও বলেছেন। তো এগুলো শুনতে না সোশ্যাল মিডিয়া সত্যি কথা কারোরই ভালো লাগছে না।
কারণ কোথাও না কোথাও মানুষজন একটা সুন্দর সুখী ফ্যামিলি দেখেছে, সুন্দর কেমিস্ট্রি দেখেছে তোমার এবং প্রবাহর মধ্যে, সেখানে হঠাৎ করে কি হয়ে গেল সেটাই মানুষজন বুঝতে পারছে না। আর সব কিছু জিনিসটাই কিন্তু আসছে একটা কৌতূহল থেকে, কারণ তোমরা তো ধরো জিনিসটা জাস্ট একটুখানি করে তারপরে তোমরা আবার নর্মাল হয়ে গেছো। আমরা দেখছি যে তোমরা ক্যাফেতে উদ্বোধন করছো, তোমরা বুটিকে প্রমোশনাল ভিডিও করছো, আরও অনেক কিছু করছো। তো মানুষজন সেইগুলো দেখেই একটা হকচকিয়ে গেছে যে এতটা নর্মাল কি করে হতে